সুপ্রিয় শিক্ষার্থী, স্বাগত জানাচ্ছি টপোলজি ও ফাংশন বিশ্লেষণের 12তম লেকচারে। আজ আমরা শুরু করতে যাচ্ছি নতুন আরেকটি অধ্যায় তথা চতুর্থ অধ্যায়। অনেকদিন ধরে আমাদের ক্লাসগুলো হচ্ছে। আজকে আমি তোমাদের সাথে নিহার রঞ্জন বক্সী, সহকারী অধ্যাপক গণিত, কুষ্টিয়া সরকারি কলেজ, কুষ্টিয়া। তাহলে চলো শুরু করা যাক। তার আগে বলে নিই, এটি যে বইটি আমি ফলো করছি এটি তিতাস থেকে প্রকাশিত। বাংলা ভাষায় গণিত চর্চা এই স্লোগানকে সামনে রেখে এই টপোলজি ও ফাংশন বিশ্লেষণের মতো একটি ক্রিটিক্যাল সাবজেক্টকে আমরা চেষ্টা করেছি বাংলায় নিয়ে আসার জন্য। তো এক্সপ্যারেশন স্বীকার্য বা একজম, এখানে কতগুলো টপোলজিক্যাল জগৎ আছে। চ্যাপ্টারটি ছোট, আমরা আজকেই এটি শেষ করে দিতে পারবো বলে বিশ্বাস। প্রথমেই যেটি আছে টি নট স্পেস বা টি নট জগৎ। টপোলজিক্যাল যে বিভিন্ন প্রকার জগৎ আছে সেই জগৎগুলো সম্পর্কে আজকে আমরা জানবো। এর আগে কিছু বিচ্ছিন্নভাবে জেনেছি, আজকে আমরা দেখতে চাই যে এগুলো আরো একটু ডিটেইলস, কিভাবে একটার সাথে আরেকটার ইন্টার রিলেশনটা কিরকম সেটি দেখতে চাই। তো টি নট জগৎ হতে হলে, এর আগে আমরা টপোলজিক্যাল জগৎ নিয়ে অনেক কথা বলেছি, তাহলে এক্সটি এটা টি নট জগৎ হবে যদি এবং কেবল যদি ভিন্ন ভিন্ন বিন্দু থাকে। যেমন x একটি বিন্দু এখানে দেখতে পাচ্ছ এবং এখানে y একটি বিন্দু, দুটি বিন্দু দেখতে পাচ্ছ। g একটি সেট থাকবে, যে খোলা সেটটি ওই যে দুইটা বিন্দু, এক জোড়া বিন্দু, তার একটিকে ধারণ করবে এবং একটিকে ধারণ করবে না। হয় x কে ধারণ করবে অথবা দ্বিতীয় চিত্রে যেমন y কে ধারণ করবে। একটিকে ধারণ করবে কিন্তু অন্যটিকে করবে না। অর্থাৎ a কে যদি ধারণ করে b কে করবে না, আর b কে যদি ধারণ করে তাহলে a কে করবে না। এখন এরকম টপোলজিক্যাল জগৎ যদি হয় সেটা টি নট, একেবারে প্রাথমিক পর্যায়ের এক জোড়া বিন্দুর একটিকে ধারণ করলে অন্যটিকে করবে না, এটা হচ্ছে শর্ত। আর যে বিচ্ছিন্ন টপোলজিক্যাল জগৎ আছে যত, তারা সবাই টি নট বিচ্ছিন্ন। এখানে একটি বিন্দু ডিসক্রিট অবস্থায় থাকে। এরপর আমরা চলে যাই টি অন স্পেস। টি অন স্পেস যেটা, সেটা হচ্ছে এই যে আগে যে জোড়া বিন্দু ছিল, এই জোড়া বিন্দুর প্রত্যেককে আলাদা আলাদা সেট, সেটা খোলা সেট g এবং h ধারণ করবে। অর্থাৎ g একটি খোলা সেট এবং h একটি খোলা সেট। a বিন্দুটিকে হয়তো g ধারণ করবে, b বিন্দুটিকে হয়তো h ধারণ করবে, অথবা a কে h ধারণ করবে, b কে g ধারণ করবে। অর্থাৎ একটা বিন্দু একটা খোলা সেট দ্বারা কন্টেইনড হবে, ধারণকৃত হবে। সেক্ষেত্রে g h এদের ইন্টারসেকশনটা কোনো একটা অংশ এখানে থাকতে পারে, বাট সেটার ভিতর কোনো বিন্দু নাই। তাহলে এটা হচ্ছে টি অন জগৎ। সোজা কথা, টি অন জগতে একজোড়া বিন্দুর ভিতর দুটোই আলাদা খোলা সেট দ্বারা বদ্ধ হবে, আবদ্ধ হবে। এরকম জগৎ যদি হয় তাহলে তখন ওই যে টপোলজিক্যাল জগৎ সেটা হচ্ছে টি অন। তাহলে আমরা একটা বিন্দু ধারণ করবে এক জোড়ার, একটাকে ধারণ করবে না, সেটা টি নট। দুটো বিন্দু দুটি খোলা সেট দ্বারা ধারণ করলে সেটিকে টি অন স্পেস। এবার হাসডর্ফ জগৎ, এর আগে আমরা একটু মাঝখান দিয়ে পড়ে এসেছিলাম। হাসডর্ফ জগৎ বলছে হাসডর্ফ জগৎ যদি হয় তাহলে সেটাকে টি টু জগৎ বলে। সেই টি টু জগৎ হওয়ার শর্ত হচ্ছে, এটা খানিকটা আগের মতো, সামান্য পার্থক্য আছে। টি ওয়ান এর সাথে টি টু এর খুবই বেসিক পার্থক্য, যে দুইটা বিন্দু এ আর বি, যেমনটি আমরা আগে বলছিলাম এ আর বি, এটা দুইটি খোলা সেট জি এবং এইচ দ্বারা ধারণ করবে। বাট শর্ত হচ্ছে জি এবং এইচ এর ইন্টারসেকশন ফাঁকা সেট। এটা হচ্ছে শর্ত। আগের মতো এই টি ওয়ান এবং টি টু এর ভিতর পার্থক্য হচ্ছে ওখানে জি এবং এইচ এর ইন্টারসেকশন ফাঁকা সেট ছিল না। এখানে ফাঁকা সেট নাও থাকতে পারে, বাট এটা যদি ফাঁকা সেট হয়
তখন ওই টি1 জগৎকে আমরা হাসডর্ফ জগৎ বা টি2 জগৎ বলবো। প্রত্যেক মেট্রিক জগৎ এটা হচ্ছে টি2 জগৎ। এরপরে চলে যায় নিয়মিত জগৎ বা রেগুলার স্পেস, যে একটা টপোলজিক্যাল জগৎ যা সুসংবদ্ধ বা সুবিন্যস্ত আছে। এখানে পার্থক্যটা হলো যে এক্স এর কোনো বদ্ধ উপসেট এফ, এই এফ হচ্ছে বদ্ধ উপসেট। কিন্তু আরেকটা বিন্দু যদি নেই পি, সেটা কিন্তু এই এফ এর ভিতর থাকবে না। তাহলে আমাদের ঘটনা হলো যে এক্স হচ্ছে আমার টপোলজিক্যাল জগৎ, তার দুটি খোলা সেট জি এবং এইচ। জি এর একটা বদ্ধ উপসেট হচ্ছে এফ, ওই এইচ এর কোনো বিন্দু এই এফ এর ভিতর থাকবে না। তাহলে এটাকে বলা হবে নিয়মিত জগৎ। তো আবার মনে করাই দিই, এই চ্যাপ্টারে বেশ কিছু সংজ্ঞা আছে, এগুলো একটু ভালো করে খেয়াল করবেন। একটির সাথে আরেকটির পার্থক্য খুবই সূক্ষ্ম, একেবারে খুবই কম, সুতরাং এটি একটু খেয়াল রাখতে হবে। এটুকুই এখানকার কাজ, তাই ছাড়া এই চ্যাপ্টারটি খুব বেশি সমস্যা করবে না, খুব সোজা আছে। এরপরে চলে যাই আমরা টি3 জগতে। যদি এই শর্তটা মানে, অর্থাৎ নিয়মিত জগৎ হয় এবং একই সাথে এটা টি1 জগৎ হয়, তাহলে শর্ত হচ্ছে যে টি1 জগৎটি আমরা যেটি পড়ছিলাম, এই যে টি1 জগৎটি, এই টি1 জগতে যদি নিয়মিত হয়, রেগুলার হয়, তথা এই যে শর্তটা, এই যে বিন্দুটা বাইরে হয়, এটা বদ্ধ উপসেট হয় এফ, সেই ক্ষেত্রে এটাকে বলা হবে টি3 জগৎ। নিয়মিত যদি হয় টি1 জগৎটি, তাহলে এটাকে বলা হবে টি3 জগৎ। থার্ড টাইপের। আরেকটা হচ্ছে নিয়মিত, আরেকটা হচ্ছে নরমাল। নরমাল স্পেস যেটা, এটা নিয়মিত থেকে সামান্য এক ধাপ পড়ে যাবে, অর্থাৎ জি এর, জি যে খোলা সেট, এই খোলা সেটের একটি বদ্ধ উপসেট F1 থাকবে, আর এইচ যে খোলা সেট, তার আরেকটা বদ্ধ উপসেট F2 থাকবে। যদি থাকে এবং এদের ইন্টারসেকশন যদি ফাঁকা সেট হয়, তাহলে তখন এই জগৎটাকে বলা হবে নরমাল জগৎ। এরপরে আমরা চলে আসি টি4 জগৎ। টি1 এর সাথে যখন নরমাল হবে তখন টি4। তো এটা খুবই মজার জিনিস যে আমরা টি1 জগৎ যেটি দেখেছিলাম, এটার সাথে যখন যুক্ত হচ্ছে আমার নরমাল, তখন এটাকে আমরা বলছি টি4। আর টি1 এর সাথে যখন যুক্ত হচ্ছে রেগুলার, তখন এটাকে আমরা বলেছিলাম টি3। তো সুতরাং এটি একটু খেয়াল করবে, একটু ঘুরায় ফিরায় একই সংজ্ঞার উপর ভিত্তি করে বিভিন্ন জগৎগুলো হচ্ছে। আশা করি এটা বুঝতে পেরেছো তোমরা। তারপরে তাহলে এদিকে বলছে যে কমপ্লিটলি রেগুলার স্পেস বা সম্পূর্ণরূপে নিয়মিত জগৎ। শুধু পার্থক্য হচ্ছে যে আমরা নিয়মিত জগতে দেখেছিলাম একটা বিন্দু থাকবে যেটি এফ এর ভিতর থাকবে না, এটুক ছিল কথা। এখন বলছে সেই বিন্দুটি যদি এফ ফ্রম এক্স ইন্টু 0 1 হয়, অর্থাৎ পি এর এমন একটা ফাংশন থাকে যে এফ অফ পি ইকুয়াল টু 0 হয়,
আর f of capital F equal to 1 হয়। সম্পূর্ণ একেবারে কমপ্লিটলি এটা বলে দেওয়া হলো যে কি হবে। শুধুমাত্র 0 1 এর ভিতর যখন এদের ফাংশন ভ্যালুটা লিমিটেড হয় তখন এটাকে বলা হচ্ছে নিয়মিত জগৎ, সম্পূর্ণভাবে নিয়মিত জগৎ। আর একটা সম্পূর্ণরূপে নরমাল জগৎ বলছে x এর দুটি বিচ্ছিন্ন উপসেট a এবং b এর জন্য t খোলা সেটে g আর h বিদ্যমান থাকবে। তাহলে বিচ্ছিন্ন উপসেট a আর b, x এর বিচ্ছিন্ন উপসেট t খোলা সেট g ও h বিদ্যমান থাকবে, যেন a is a subset of g, b is a subset of h হয় এবং g intersection h ফাঁকা সেট হয়। এইটুকুই। তো এখানে আমাদের সংজ্ঞাগুলো এভাবে হয়ে গেল। সুতরাং সংজ্ঞাগুলো একটু লেখার চেষ্টা করবে তোমরা, তাহলে এগুলো মনে থাকবে। এবার আমরা চলে যাব উপপাদ্য। খুবই সোজা সোজা কয়েকটি উপপাদ্য আছে, এগুলো পড়তে তোমাদের কোনো ঝামেলা হওয়ার কথা না। তারপরেও আমি একবার একটু বলে দিচ্ছি যে উপপাদ্য 1 বলছে একটি টপোলজিক্যাল জগৎ ইয়ন জগৎ হবে যদি এবং কেবল যদি x এর প্রত্যেক এক উপাদানী সেট বদ্ধ হয়। তার মানে আমার যে টপোলজিক্যাল জগৎটি x এর যে উপসেট, এক উপাদান বিশিষ্ট যে সকল উপসেট, এটা বদ্ধ হয়, খোলা না হয়। তাহলে আমাদের এটাকে টিয়ন জগৎ প্রমাণ করতে হবে। এটি সব সময় খেয়াল রাখতে বলেছি আমি যে টিয়ন জগৎটি কি, সেটা এই যে এখানে দেখেছো দুইটা বিন্দু থাকবে এবং এই দুইটা বিন্দু এই আলাদা আলাদা খোলা সেট দ্বারা আবদ্ধ থাকবে। তো এটার এদের ইন্টারসেকশনটা ফাঁকা হতে হবে এরকম কোনো কথা নেই। তাহলে দেখো আমরা দুইটা বিন্দু নিলাম x এবং y, এক উপাদানী বিন্দু। এখন বলছে যে x এর কমপ্লিমেন্ট যদি ফাঁকা সেট হয় তার মানে x টা বদ্ধ হবে, x টা বদ্ধ হবে। তো x টা বদ্ধ হলে তো আমাদের প্রমাণ হয়ে গেল x বদ্ধ, এটি বলেছে। কিন্তু যদি x বদ্ধ না হয়, যদি x বদ্ধ না হয় অর্থাৎ যদি কমপ্লিমেন্টটা ফাঁকা সেট না হয়, তখন ধরে নিলাম যে কমপ্লিমেন্টের ভিতর x এর বাইরে যে সকল বিন্দু আছে তার ভিতর একটি বিন্দু আমার y, তখন y আর x সমান না, এটা তো ক্লিয়ার কথা, y আর x সমান না। আর বলে দিয়েছে যে টিয়ন জগৎ, টিয়ন জগৎ মানে y কে ধারণকারী x কে নয়। তার মানে এক জোড়া বিন্দু হলে তার আলাদা আলাদা উপসেট বা খোলা সেট দ্বারা আবদ্ধ হবে, হচ্ছে একটা জি বিদ্যমান থাকবে। এই যে জি কি এই ছবিতে এখানে জি বিদ্যমান থাকবে, যেন y জি এর ভিতর থাকে। আচ্ছা, এটা x কমপ্লিমেন্ট, x তো আমার এইটুকু, এর বাইরে আছে x কমপ্লিমেন্ট, সুতরাং x কমপ্লিমেন্টের ভিতর y থাকবে, সাবসেট হবে। তাহলে এইখানেই চলে আসলো যে কাছাকাছি যে কোনো একটা বিন্দু যদি ধারণ করে, তাহলে তোমরা এর আগে পড়েছিলে যে সেটাকে নেইবারহুড বলে। তো সেটা নেইবারহুড বলে বলে এই যে x কমপ্লিমেন্ট প্রত্যেক বিন্দুর প্রতিবেশ, তার মানে x কমপ্লিমেন্টটা হচ্ছে খোলা সেট। x কমপ্লিমেন্ট যদি খোলা সেট হয় তাহলে x হবে আমার বদ্ধ সেট। আশা করি বুঝতে পেরেছো। প্রতিবেশ বিন্দুটা মাথায় রাখবে যে ওর আশেপাশের একটা বিন্দুকে ধারণ করবে। আর যদি বিপরীত ক্রমে দেখি তাহলে তো আরো সোজা, যে x বদ্ধ ধরে নিব, আমাদের প্রমাণ করতে হবে টিয়ন জগৎ, x কি টিয়ন জগৎ। এখন দুইটা বিন্দু যদি x এবং y হয়, তাহলে উভয়ই বদ্ধ হবে।
তাহলে জি পাবো এক্স কমপ্লিমেন্ট, এইচ পাবো ওয়াই কমপ্লিমেন্ট যারা খোলা সেট। এখন ওয়াই যদি জি এর সদস্য হয় তাহলে এক্স জি এর সদস্য না এবং এক্স এইচ এর সদস্য হবে, কিন্তু ওয়াই এইচ এর সদস্য হবে না, জাস্ট সংজ্ঞাটি। তাহলে টিয়নের সংজ্ঞা এটা, টিয়ন জগৎ একটা থাকবে আর একটা ওর ভিতর থাকবে না, টিয়ন জগৎ। আরেকটা ছোট্ট উপপাদ্য, এক লাইনের উপপাদ্য, প্রত্যেক টিটু জগৎই টিয়ন জগৎ। টিটু জগৎ কি টিয়ন জগৎ তো হতেই হবে, কারণ হচ্ছে টিয়ন জগৎ থেকে আমরা যখন অতিরিক্ত একটি শর্ত জুড়ে দেই তখন এটা হচ্ছে টিটু জগৎ হয়। সুতরাং এটা নিয়ে কিছু বলার নাই, উপপাদ্য 3-এ চলে যায়। উপপাদ্য 3-এ বলছে, যেটা খুবই ইম্পর্টেন্ট, যে একটি হাসডর্ফ জগতের প্রত্যেক অভিসারী অনুক্রমের একটি অন্য সীমা আছে। প্রথম কথা হচ্ছে হাসডর্ফ জগৎ আমাদের মনে রাখতে হবে। উপপাদ্য পড়ার সময় যখনই পড়বে তখন এর উত্তর না পড়ে অবশ্যই আগে যখনই হাসডর্ফ জগৎ তখন সংক্ষেপে হাসডর্ফ জগৎটা এখানে লিখে নিবে। ওই যে সেই জি ইন্টারসেকশন এইচ, এটা হচ্ছে ফাঁকা নিশ্চিত সেট আর কি। প্রত্যেক অভিসারী অনুক্রম, যে সকল অনুক্রম এর ভিতরে যে সকল অনুক্রম অভিসারী কনভার্জেন্ট, তাদের যে লিমিট থাকবে সেটা হচ্ছে ইউনিক, একটা হবে, একাধিক লিমিট থাকবে না। কনভার্জেন্ট যদি হয় কোনো সিরিজ তাহলে বা সিকোয়েন্স, তাহলে তার লিমিটটা ইউনিক হবে। তাহলে ধরে নিছে যে এক্স একটি হাসডর্ফ জগৎ এবং এক্স এর মধ্যে এ তে অভিসারী an, অর্থাৎ এই কথাটার মানে হলো যে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি an ইকুয়াল a, এই কথাটি ভাষায় বলে দিয়েছে যে a তে অভিসারী an একটি অভিসারী অনুক্রম, এই অনুক্রমটা অভিসারী। তা আমরা ধরে নিলাম যে এর আর একটা লিমিট আছে, b তে অভিসারী হয়, অর্থাৎ লিমিট n টেন্ডস টু ইনফিনিটি an, এটা b ও হয়, আমরা ধরে নিলাম জোর করে। এখন বলছে হাসডর্ফ জগৎ যেহেতু, তাহলে দুইটা সেট পাবো আমরা, জি এবং এইচ, একটা এ কে ধারণ করবে একটা বি কে ধারণ করবে। আমরা যে দুইটা লিমিট নিলাম, এ কে ধারণ করবে বি কে ধারণ করবে, এবং আমার ওই সিকোয়েন্স কিন্তু একটি an, এর লিমিট একবার এ হবে একবার বি হবে, এটা হলো কথা। এখন an যেহেতু অভিসারী হয় এ তে, তাহলে an জি এর সদস্য, ঠিকই আছে, তাহলে এটা জি কে ধারণ করবে। আর জি আর এইচ এর ভিতর কোনো কমন উপাদান নেই, তাহলে এইচ ধারণ করবে কি সেই সকল পদ যা জি কে ধারণ করবে, অর্থাৎ জি এই যে an যে পদগুলো ধারণ করেছে সেইগুলো বাদে বাকি পদ, অর্থাৎ a2 a1 a2 an পর্যন্ত বা an নট পর্যন্ত। তাহলে এটা তো সম্ভব নয়, কারণ হচ্ছে an এর সকল পদ যত পদ a1 থেকে শুরু করে an যত পদ আছে বা an প্লাস 1 পর্যন্ত সকল পদগুলো কিন্তু আমার জি তে এবং এইচ এ থাকার দরকার ছিল, কিন্তু সেটি কল্পনা অনুসারে সম্ভব নয়। ফলে এ আর বি আসলে একই পদ হতে হবে, এই আলাদা দুটো বিন্দু হতে পারে না, এরা এরা একটি বিন্দু, এরা একটি বিন্দু হলেই লিমিটটা ইউনিক হয়ে গেল, আলাদা কিছু হলো না, লিমিটটা ইউনিক হয়ে গেল। সুতরাং আমাদের ওই থিওরি আর কোনো কাজে লাগছে না। তো এখানে আর একটা প্রমাণ করো যে হাসডর্ফ জগতের প্রত্যেক সংবদ্ধ উপসেট আবদ্ধ, এটার তেমন কিছু নাই, তোমরা দেখলে দেখে নিও। উপপাদ্য যদি আমরা 5-এ যাই, প্রমাণ করো যে প্রত্যেক
একটা উপজগৎ কে নরমাল হবে যদি এবং কেবল যদি এইচ বদ্ধ এবং এফ এ বদ্ধ থাকে। এফ ইজ এ সাবসেট অফ এইচ। একটা খোলা সেট জি থাকবে যেন এফ ইজ এ সাবসেট অফ জি ইজ এ সাবসেট অফ জি কমপ্লিমেন্ট ইজ এ সাবসেট অফ এইচ। তো এটা আমরা একটু দেখব অল্প করে। প্রথমে আমরা ধরে নিলাম এক্স নরমাল, সুতরাং নরমালের সংজ্ঞাটি আমাদের খেয়াল রাখতে হবে যে এক্স যখন নরমাল আর এফ ইজ এ সাবসেট অফ জি হয় এবং এফ হচ্ছে আবদ্ধ আর এইচ হচ্ছে এর বাইরে, ছবিটা সবসময় খেয়াল রাখবা। তো সেই ক্ষেত্রে আমাদের প্রমাণ করতে হবে এটা তো থিওরিতে বলা আছে। এইচ যেহেতু ওপেন এবং এফ ইজ এ সাবসেট অফ এইচ, তাহলে এইচ কমপ্লিমেন্ট যেটা উন্মুক্ত সেটের কমপ্লিমেন্ট আবদ্ধ হয় এবং এদের ইন্টারসেকশনটা ফাঁকা সেট হবে নরমাল বলে। এখন এক্স নরমাল, সুতরাং জি বিদ্যমান থাকবে, জি এবং জি ওয়ান বিদ্যমান থাকবে দুইটা। এফ জি এর সাবসেট, এইচ সি জি ওয়ান এর সাবসেট এবং এদের ইন্টারসেকশন ফাঁকা সেট, নরমাল হাস ডট হবে, সুতরাং এটা হবে। এখন জি এবং জি ওয়ান এর ইন্টারসেকশন ফাঁকা সেট হলে জি ইজ এ সাবসেট অফ জি ওয়ান কমপ্লিমেন্ট। এটা সোজা কথা যে এটি যদি আমার জি হয়, এটি যদি আমার জি ওয়ান হয়, তাহলে জি ওয়ান এর কমপ্লিমেন্ট হচ্ছে এইসব এরিয়া। জি ওয়ান এর কমপ্লিমেন্ট হবে এইসব এরিয়া যেখানে জি আছে, তাহলে জি থাকবে জি ওয়ান এর কমপ্লিমেন্ট। ঠিক একইভাবে জি ওয়ান এর কমপ্লিমেন্ট থাকবে এইচ, একই সিস্টেমে, ছবিটা একটু এঁকে নিবা। এখন জি ওয়ান উন্মুক্ত, তাহলে জি ওয়ান কমপ্লিমেন্ট বদ্ধ। এই দুটোকে একত্রিত যখনই করছি আমাদের প্রমাণটি হয়ে যাচ্ছে। সুতরাং এটা তোমাদের জন্য ঝামেলা না। এখানে কতগুলো জি জি ওয়ান, এগুলো দরকার হলে তুমি অন্য নাম দিয়ে নিতে পারো, সেক্ষেত্রে হয়তো তোমার বুঝতে সুবিধা হতে পারে। আর বিপরীত ক্রমে এটি দেওয়া আছে, আমাদের প্রমাণ করব যে এক্সটা নরমাল। তো এটার জন্য আর কিছু নাই, এটা তোমরা দেখে নিও, এটুকু ছোট একটা জিনিস সংখ্যা অনুসারে লিখে দিয়েছি। তো এই ছিল আমাদের উপপাদ্য 5। এখানে এই উপপাদ্য 5 এর পরে আর যে উপপাদ্য গুলো আছে সেগুলো খুব বেশি গুরুত্বপূর্ণ মনে হচ্ছে না, ফলে এখানে নেই। আর কিছু সমাধান করা আছে 2-1 লাইনের, তোমরা যদি করতে চাও একটু দেখে নিও, এগুলো আর আমি দেখাতে যাচ্ছি না। সুতরাং এখানে সংজ্ঞাগুলো আর 2-1টা উপপাদ্য একটু ভালো করে পড়বে। এর মাধ্যমে আমরা এই ছোট চ্যাপ্টারটি শেষ করতে চাচ্ছি। আজকের মতো সবাইকে ভালো থাকো, সুস্থ থাকো এই কামনা করে এই লেকচারটি শেষ করছি। ধন্যবাদ সকলকে।